আমাদের প্রকৃতিটা আমাদের বেঁচে থাকার একটা অংশ। কিন্তু জানো, ঢাকায় যখন আসি দেখি আমার সেই ঢাকা আর নেই। কোথায় প্রকৃতি? আমার বাড়ি আমি চিনতে পারি না। বড় বড় দালান আকাশটাকে খেয়ে ফেলছে। আমরা বড় হয়েছি মাঠে ঘাটে, আজকালকার ছেলেমেয়েরা অ্যাপার্টমেন্টের শিশু। তো জানি আপনি খুব দ্রুত লেখেন। আমি নিজে মনে করি আমি দ্রুত লিখি। আপনার বইয়ের সংখ্যা তো শতাধিক, 100-100-100-র উপরে উঠে হয়ে গেছে। 100-র উপরে। আপনি কি ঘড়ি ধরে লেখেন, নিয়ম করে না, লেখেন? আমি প্রতিদিনই কিছু লিখি। অ্যামাজন থেকেও আপনার বই? দুটো বই বেরিয়েছে। এডিটর পাবলিশারদের জন্য দরকার, আমাদের জন্য। বাংলা সাহিত্যে হুমায়ুন আমাদের লেখা ভালো লাগতো। একই পাতায় কান্না এবং হাসির ব্যাপারটা সকলে করতে পারে না। সালেহা চৌধুরীকে আমি কি বলবো? কলম চাষী। সবুজ নামের মতোই সবুজ। ও গাছপালা ভালোবাসে। পুরো নাম আলমগীর সবুজ। আর যে মেয়েটি বেশ কিছুদিন হলো ওর জীবনে, নাম তার মিলি, মিলিয়া সামথিং। বলো তো মিলি, মানুষ এত নির্দয় হয়ে উঠছে কেন? কারণ আমাদের জীবন থেকে গাছপালা চলে যেতে বসেছে। গাছপালা চলে যেতে বসলে মানুষের নির্দয়তা বাড়ে। এইরকম গল্প আমার মনে হয় বাংলা সাহিত্যে আমরা খুব কম পেয়েছি। যে গল্পটা পড়ছিলাম এটার নাম হচ্ছে চলো রেইন ফরেস্টে যাই। গল্পটা যিনি লিখেছেন তার সঙ্গে আমরা কথা বলবো। শুধু দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্টস TBS লিড টকে। আর আমি আমন্ত্রণ জানাচ্ছি সালেহা চৌধুরী। আপনার গল্প পড়ছিলাম। ধন্যবাদ ডাকার জন্য। আপা, শুরুতেই যে গল্পটা পড়ছিলাম চলো রেইন ফরেস্টে যাই, তো আপনার লেখায় ফরেস্ট, মিডো, তৃণভূমি, প্রকৃতি এগুলো প্রবল ভাবে আসে এবং একটা প্রাকৃতিক ছায়া সবসময় আপনার সাহিত্যে থাকে, আমি খেয়াল করেছি। এটা কেন, কিভাবে? এটা তো সহজত একটা ব্যাপার, এটা কোনো আরোপিত নয়। আমি প্রকৃতি খুব ভালোবাসি। লন্ডনে যে মেডোটি আমার আছে, মাঝে মাঝে যে ওখানে বসি, মাথার উপরে গাছপালা, মনে যেন ওরা আমাকে মিস করে না গেলে। হ্যাঁ, তারপরে একটা গাছ আছে এত সুন্দর, ওর নিচে বসলেই একটা কোনো প্লট চলে আসে। হ্যাঁ, কাজেই ওই মেডো মানে হচ্ছে তৃণভূমি, যেটা সেটা মেডো। এবং ওই সব জায়গা আমার ভীষণ পছন্দ। আমি মনে করি যে লন্ডনে যদি এই মেডোটি না থাকতো, আমি একটু অন্যরকম মানুষ হয়ে যেতাম। বেশি কাট হয়তো বেশি যান্ত্রিক, কিন্তু ও আমাকে সজল করে রাখে। আর প্রকৃতিই তাই। প্রকৃতি নিয়েই আমার একটা বই বেরোবে ইংলিশে। আশা করি তোমরা দোয়া করবে যেন বইটা আমার বিদেশি পাঠকরা পছন্দ করে, যেখানে একটা লোক প্রকৃতির মধ্যে ঈশ্বরকে খুঁজে পেত এবং তার জীবনের নানা ঘটনা। সেইটার নাম হবে ক্রিস, হুইসপারিং গ্রাস অ্যান্ড ট্রিজ। এরকম হুইসপারিং বা আর একটা শব্দ একজন দিয়েছে যে হুইসপারিং এর জায়গায় এটা দেন, গ্রাস অ্যান্ড ট্রিজ। তো মানে ফিস ফিস করে গাছেরা কথা বলছে, ঘাসেরা কথা ওই শুনতে পায়। সেই জন্য ক্রিসের জন্য প্রকৃতি একটা জীবন্ত ব্যাপার। আমার কাছে অনেক সময় প্রকৃতিকে জীবন্ত মনে হয়। আমি যখন ফিরে যাব না, যখন আমি ওই মেডোটা থেকে যাবো একদিন বিকালে, মাথার উপরে গাছটা চামড় দোলাবে, তখন বলবো তোরা আমার মিস করেছিলি না, দেখ আমি ফিরে আসছি। আপন মনেই হয়তো আমি কথা বলবো ওদের সঙ্গে। বাট আমার মনে হয় গাছদেরও প্রাণ আছে। আমার বাগানটা হেসে উঠবে। আমার ছোট্ট একটা বাগান আছে বাড়ির পিছনে, ওটা আমরা কষ্ট করে করি। তো গোলাপে ভর্তি, ওটা আর কিছু নেই, খালি গোলাপ বাগান আমার। তো এই সমস্ত আমার কাছে মনে হয় যে আমাদের প্রকৃতিটা আমাদের বেঁচে থাকার একটা অংশ। কিন্তু জানো, ঢাকায় যখন আসি দেখি আমার সেই ঢাকা আর নেই। কোথায় প্রকৃতি? আমার বাড়ি আমি চিনতে পারি না। খালি বিল্ডিং, দালান। আগে যখন প্লেনে উঠতাম, নিচে তাকালে নদী আর সবুজ দেখা যেত। এখন যখন প্লেনে উঠি, বড় বড় দালান দেখি। যখন ঢাকায় আসার আগে তখন তো জানলার কাছে চলে যাই, ঢাকা আসছে দেখি বড় বড় দালান, আর কিচ্ছু দেখা যায় না। মানে আকাশটাকে খেয়ে ফেলছে। এটা হচ্ছে আমাদের খুবই এমন একটা ব্যাপার যেটা আমাদের কিছু করার নেই, কিন্তু এটা হচ্ছেই। আমারও না, অনেক শহরেই এরকম অবস্থা। না, আমি আপনাকে একটু থামিয়ে দিয়েই জিজ্ঞেস করি, যে করার নেই কথাটা বললেন। আমরা যারা আপনাকে চিনি খুব কাছ থেকে, আমরা জানি যে আপনি লন্ডনেও আপনার নিজের বাড়ি, ঢাকাতেও আপনার নিজের বাড়ি, এবং আপনি শহর মিলিয়েই থাকেন। থাকি, হ্যাঁ। এবং লন্ডন একটা কসমোপলিটন শহর, ঢাকাও একটা
বলা যায় আংশিক কসমোপলিটন, কিন্তু ঢাকায় অনেক বেশি যান্ত্রিকতা। আপনি লন্ডনে যে প্রকৃতির কথা বললেন, এটা হয়তো আমরা ঢাকায় রক্ষা করতে পারি। হয়েছে কি, ঢাকা তো একটা ছোট, লন্ডনের চেয়ে অনেক ছোট একটা জায়গা, আর অসংখ্য মানুষ, তাদের অসংখ্য চাহিদা, তাদের সবার বাড়ি চাই, ঘর চাই, থাকার জায়গা চাই। আমরা যখন ছিলাম, হ্যাঁ, যখন আমরা ছিলাম এখানে, মনে করো কোন সাল আমি বলবো, 72-এ তো হলো, ধরো আমি 70, 69 এগুলো সালগুলোতে ঢাকাতে একটা অন্য জায়গা, একদম অন্য। বুদ্ধদেব বসুর যেমন ঢাকা নিয়ে গল্প আছে না, উনি বাবা কি অপূর্ব ঢাকা, পুরানা পল্টন ঢাকা, অদ্ভুত সব গল্প, ওইগুলো তো আর ভাবা যায় না। সেরকমই আমরা যে ঢাকা ফেলে গেছি, তারপরে এসেছিলাম, এরপর এসেছিলাম 10 বছর পরে, বলছি বাপরে এত পরিবর্তন, নিজের বাড়িই চেনা যাচ্ছে না যেখানে আমার বাড়ি ছিল। এটা হবে, একটা শহর তো, মানুষের চাহিদা অনেক, কেউ একটা বাড়ি নিয়ে সন্তুষ্ট না, বাড়ির পর বাড়ি হচ্ছে, দালানের পর দালান হচ্ছে, সব বাড়ি ডেভেলপারকে দেওয়া হচ্ছে, একতলা ভেঙে 10 তলা হচ্ছে। এই একটা র্যাট রেসের মধ্যে আমরা আছি। কাজে আমরা কি করতে পারি? হ্যাঁ, ডেভেলপাররা একটু টাকা পয়সা নিয়ে তারা এটা করছেন, এবং এই যে লোকরাও চায় একটা ভালো অ্যাপার্টমেন্টে তারা থাকবে। তো আমার কি দুঃখ লাগে জানো, আমরা বড় হয়েছি মাঠে ঘাটে, তা আজকালকার ছেলেমেয়েরা অ্যাপার্টমেন্টের শিশু, তারা যে কি মিস করে আমার ভাবলে কষ্ট হয়। আমরা যে মাঠে যে খেলতাম, এরা তো কিচ্ছু পাচ্ছে না, এবং অনেকে সাঁতারও জানে না। আর আমরা সারা দুপুর পুকুরে, প্রথম পুকুরের মাথা থেকে ও মাথা চষে বেড়াতাম, এগুলো মিস করছে বাচ্চারা। কিন্তু কি করা যাবে, কিচ্ছু করার নেই। লন্ডনে আমি স্কুলে পড়াতাম এক সময়, তো ওইখানে মানে সাঁতারটা ছিল কম্পালসারি, বাচ্চাদেরকে সাঁতার শেখাবে স্কুল। হ্যাঁ, তো এখানে তো এরকম কোনো নিয়ম নেই যে বাচ্চাদেরকে নিয়ে যে সাঁতার শেখাবে কোনো একটা সুইমিং পুলে, এরকম নেই। কাজে এইরকমভাবেই শিশুরা বেড়ে উঠছে, এবং তারা যেহেতু তারা কিছু মিস করছে না, কারণ মনে করছে এইটাই জীবন, ওরা ওরা হয়তো বুঝতে পারছে না যে এর মধ্যে তো অনেক আধুনিক ডিভাইস এসে গেছে, হ্যাঁ, মোবাইল, তারপরে কি এটা ওই যে দেখায় যে গেমগুলো, ভিডিও গেম, এইসব নানা কিছু নিয়ে তারা মগ্ন। এসব তো আমাদের সময় ছিল না। কাজেই আমার ঢাকার সময়ও ছিল না। হ্যাঁ, কম্পিউটার ছিল কি না, ছিল না, তখন তো কলমে লিখতাম আমরা সবকিছু, কলমে। তো এখন তো অনেক বদলে গেছে, আমিও তো এখন কলম দিয়ে লিখতে পারবো না, আমার ল্যাপটপ না হলে চলবে না। যেখানে যাই ওটা সঙ্গে করে নিয়ে যাই, সুটকেসে প্রথমেই আমি ভরি ল্যাপটপ। আপনার লেখার কথায় আসি, আপনি ল্যাপটপের কথা বলছেন, আমি যতদূর জানি আপনি খুব দ্রুত লেখেন। এমনও হয়েছে যে সন্ধ্যাবেলা বললাম, আপনি সকালবেলা একটা লেখা দিয়ে দিলাম। মানে এটা কিভাবে সম্ভব? এটা তো আমি বলতে পারবো না তোমরা কতটা দ্রুত লেখো, কাজে আমি নিজে মনে করি আমি দ্রুত লিখি। হয়তো আমার চেয়ে তো দ্রুততর কেউ আছে, বাট আমি নিজে পার্সোনালি মনে করি দ্রুত না। যেমন আপনার বইয়ের সংখ্যা তো শতাধিক, 100-100-100-র উপরে উঠে গেছে, শতাধিক। কিন্তু আমি কিন্তু সবসময় মনে করি গুণগত মানে আমরা একজনকে ভালোবাসবো না, বাসবো না, তার বই পড়বো কি পড়বো না, কিন্তু তার সংখ্যাগত মানে না। কিন্তু সংখ্যাগত মান নিয়ে কেউ কিছু বলেনি, খালি বলে আপনি বিদেশে বসে এত বই লিখলেন কখন। হ্যাঁ, এটা তো আমারও প্রশ্ন, আপনি এত বই কখন লিখলেন? হ্যাঁ, শুধু এত বই না, আপনি গল্প লিখছেন, উপন্যাস লিখছেন, অনুবাদ করছেন, কলাম লিখছেন, শিশু সাহিত্য করছেন, মৌলিক অনুবাদ সব মিলিয়ে কবিতা লিখছেন। কিভাবে আপা, মানে আপনি কি ঘড়ি ধরে লেখেন, নিয়ম করে লেখেন? না, আমি প্রতিদিনই কিছু লিখি, সেটা আমি রাতে না, ধরো 10টার পরে নাস্তা খাওয়া হয়ে গেলে আমি ফ্রিজে দেখি কি আছে, আজকে কি রাঁধতে হবে কি হবে না, তো দেখে তারপরে না এমন কিছু করতে হবে না আজকে, তখন আমি বসে যাই লিখতে। এইভাবেই লিখি, এবং আমি একটা যখন লেখা হয়ে যায় আমি খুব দ্রুত ওটা শেষ করি। কিন্তু আমার জয়টা কখন জানো, যেটাকে আমি কারেকশন করি, তারপরে যখন আমি পড়তে থাকি, এইটা বদলাও, ওইটা বদলাও, ওটা করো, এইটা আমার সবচেয়ে ভালো লাগে। তখন আমি বদলাই, এডিটিং পর্ব ইজ মাই বেস্ট মানে প্লেজার ফর রাইটিং। হ্যাঁ, এই শব্দ হবে না, এটা দিতে হবে, এটা দিতে হবে, যেন মনে হচ্ছে কেউ আমাকে বলছে এটা লেখো, এটা লেখো, সেই অবস্থা। আপনার তো প্রচুর বই ইংরেজিতে, ইংল্যান্ড থেকেও হয়েছে। ইংরেজি থেকে 2টো বই হয়েছে, গল্পের, কবিতার বই 2টো হয়েছে। কবিতার বই 2টো হয়েছে, আরো কিছু আমি দেখেছি ছোট চ্যাপ বুক বলে যেগুলোকে। আর অ্যামাজন থেকেও আপনার বই 2টো বই বেরিয়েছে ওই অ্যামাজনে। একটা হলো কালেক্টেড শর্ট স্টোরিজ, 17টি বাংলা গল্প থেকে ইংরেজি করা হয়েছে, আর একটা হলো দ্য স্টোরি অফ জুসনারা, একটা সিলেটি মেয়ে
জি, ঢাকা জি, এসে আমি তার যে পড়েছি উপন্যাসটা। জীবনের বিপর্যয় ওইটা নিয়ে। অসম্ভব সুন্দর একটা Thank you. উপন্যাস। না, আমার প্রশ্নটা ছিল যে এই যে আপনার যখন আন্তর্জাতিক প্রকাশনা হয়, আবার বাংলাদেশেও প্রকাশনা, হুম, আপনি নিজে বলছেন যে আপনি লেখার চেয়ে এডিটিংটা অনেক বেশি হ্যাঁ, মানে যখন উপভোগ আমি করেন। বদলানোর সুযোগ পাই। জি, কিন্তু আমাদের দেশে তো সেই অর্থে আমরা যখন লিখি একটা লেখা দিলে প্রকাশক চেপে ফেলছে, হুম, সেই অর্থে এডিটিংটা খুব কম হয়। কম হয়। আমি দেখেছি যেমন আমার হাতে বেঙ্গল বুকসের বই আছে, হ্যাঁ। আপনার বইও বেঙ্গল হুম। বুকস করেছে, তো তারা এডিটিং এ একটা গুরুত্ব দেয়, হুম, কিন্তু ওভারঅল আমাদের এখানে এডিটিংটা অত গুরুত্বপূর্ণ নয়। হুম। তো এই বিষয়ে আপনার কি মনে হয় না যে আমাদের পেশাদার এডিটর দরকার ছিল আরো অনেক? এডিটর তো দরকার, সব সময় দরকার। অনেকে দেয় না এডিটরকে, হুম, অনেকে মনে করে এটা তার সম্মানহানি হচ্ছে, আর একজন তার বই মাতব্বরি কেন করবে, হুম, কিন্তু এই জিনিসটা থাকা উচিত না। ব্রিটেনে তো একটা বই করতে গেলে এডিটরকে, জুসনারা তো এডিটরকে দিয়ে ঠিক জি, করেছি। হ্যাঁ, ঠিক করা মানে ও হয়তো কিছু চেঞ্জ, আমি কিন্তু তেমন পরিবর্তন বুঝতে পারিনি, কিন্তু ও দাবি করছে ও অনেক পরিবর্তন, মানে স্পেলিং টেলিং হুম, এসব ও দেখেছে, তারপরে পাংচুয়েশন এগুলো হুম, দেখেছে ও। তো ঠিক আছে, টাকা নেয় ওরা, এডিটররা তো হুম, বিনা পয়সা করবে না। হুম, হুম, তো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, তারপরে ভাবি না বিদেশি পাঠকরা পড়বে, আচ্ছা একটা এডিটরকে দেই না, বইটা যদি ভুল টুল থাকে, ভুল মানে পাংচুয়েশনের গোলমাল থাকে এইসব, হুম, হুম। তাহলে তো খুব সুন্দর হবে এরকম। তো এই জন্য এডিটরের দরকার, কিন্তু এই দেশে কিন্তু এডিটর, তোমরা যে বই করো তোমরা কি এডিটরকে দাও? দেওয়ার পরে মনে করো বাংলা একাডেমিকে একটা এডিটরকে দেয় ছাপানোর আগে, বা কেউ বাংলা একাডেমি বাংলা কিন্তু দেয়। একাডেমিকটা জানি না, হ্যাঁ, সম্ভবত দেয় দেয়, তাদের ওরা দেয়, পেশাদারি ওদের এডিটর এটাই আছে। আছে। আমার একটা বেঙ্গল বই করেছে বুকসেরও তো বাংলা এডিটর একাডেমি, আছে। ওরা দিয়েছিল, জি, সে আমাকে আবার চিঠি লিখেছিল। না যা- কিন্তু আপনি যদি একটু বলেন, আমাদের তো অনেক তরুণ লেখকরা আছে, হুম, আবার অনেক সিনিয়র লেখকরাও, হুম। অনেকে হয়তো জানে না এডিটরের প্রয়োজনটা কি। একটা জিনিস আছে না, তুমি নিজের চোখ দিয়ে দেখছো, অনেক জিনিস তুমি মনে করছো আমি এইটাই লিখেছি, এটাকে বলে প্রি কনসেপ্ট আইডিয়া। হুম, তুমি মনে করছো আমি এইটাই লিখেছি, কিন্তু আসলে তুমি ওটা লেখোনি, অন্য কিছু লিখেছো, কিন্তু তুমি পড়ে যাচ্ছ ওইভাবে। তাহলে তোমাকে কে এটা কারেকশন করাবে? যার থার্ড আই আছে, জি, জি, সেই এটা পড়ে বলবে আরে তুমি এটা কি লিখেছো, তুমি তো মহিরের জায়গায় জহির লিখে বসে আছো, জানো তুমি? হ্যাঁ, জহির নাকি? তারপরে তখন তো সে এরকম হয়। কাজে এডিটর পাবলিশারদের জন্য দরকার, আমাদের জন্য, পাবলিশারদের জন্য তো অবশ্যই দরকার। বইটা নিয়ে একটা ভালো এডিটরকে দেবে, তুমি দেখো কোথায় ভুল আছে, কোথায় কি আছে। বেশিরভাগ ওরা, এখানকার এডিটর যেটা করে, মানে অনেক সময় শব্দ বদলে দেয়। হ্যাঁ, কিন্তু সেইটা আবার আমার খুব একটা আপত্তি। আমি যদি তুমি পাংচুয়েশন দেখো, হুম, মহিলার জায়গায় জহিরম থাকলে দেখো, হুম, কিন্তু আমার নতুন একটা শব্দ দিও না, এটা আমি নিতে পারি না। যেমন একটা শব্দ আছে সবাই এখানে বলে না উনারা, এই হুম, উনারা শব্দটা আমার অপছন্দ, আমি বলি ওনারা। হ্যাঁ, আর সেই জন্যই ওরা দেখি কি যে যেখানে ওনারা সেখানে উনারা হয়ে গেছে। এটা আমি আজহার ফরহাদকে বলেছি যে আপনার এডিটর খুব ভালো কাজ করেছে, কিন্তু ওনারা জায়গায় উনারা করেছে। তো বললো কোন জায়গায় আপনি আমাকে বলেন। এবার একটা বই বেরিয়েছে, পুন্ড করেছে, পুন্ড ওই ওনারার জায়গায় উনারা করেছে, উনারা হুমায়ুন আহমেদ লিখতেন। এখন তো আমি তাকে তো যে বলতে পারি না, হুমায়ুন আহমেদ উনি তো চলে গেছেন পৃথিবী ছেড়ে, যে আপনি উনারা কেন লেখেন, ওনারা লিখেন। না আপনি কেন ওনারা লিখছেন, ওনারা লিখছেন? উনারা ভালো লাগে না শুনতে, আমি বলি না উনি, উনি ঠিক আছে, হুম, কিন্তু ওনারা, মানে ও এটা দিয়ে জাস্ট শ্রুতি শুনতে মধুরতার সত্যির মধ্যে কারণে ওনারা মনে হচ্ছে একটু গ্রাম্য, আমার মনে হয়। আচ্ছা, আচ্ছা, এটা পার্সোনাল ফিলিং এই আর কি। আচ্ছা, আচ্ছা, আর আচ্ছা, ব্রিটেনে হয়তো কলকাতায় দেখবার বলবে ওরা, চন্দ্রবিন্দু একটা দিবে ওরা, হুম, হুম, এরকম। হুম। আপনি সালেহা চৌধুরীকে আমি কি বলবো, মানে অনুবাদক, কবি, লেখক, লেখক, কলম চাষি। কলম চাষী। খুব সুন্দর বলেছেন আপা। আহ, কথা বলবো আমরা আরো, কিন্তু আমার খুব লোভ হচ্ছে, আমি আপনাকে দেখার পর থেকে এই লোভটা আমার হয়েছে। আপনি আমাকে একটা কবিতা শুনিয়েছিলেন, ও আচ্ছা, আহ, আপনি চোখ ফ্রেন্ডশিপ নিয়ে, না ওটা? চোখের জল ও, নিয়ে, ওই কবিতাটার নাম 3 লাইনের একটা কবিতা, একটু ফ্রেন্ডশিপ। যদি। আচ্ছা, রিভার না, একটা কবিতাটা মনে পড়ছে ডু না। ইউ সি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ও মনে করে, ডু ইউ সি মাই, কবিতাটার নাম ফ্রেন্ডশিপ। বলছে ডু ইউ সি মাই টিয়ার ড্রপস, তখন রিভার বলছে আই ডু নট সি, আই ফিল, ওয়ান ইজ এ রিভার, ওয়ান ইজ এ ফিশ। তো একটা বন্ধুত্ব মানে কিন্তু ওই জল আর মাছের ব্যাপারটা, বন্ধুত্ব তোমাকে নারিশ করবে, তুমি তাকে ছাড়া বাঁচবে না, রিয়েল বন্ধুত্ব যদি হয়।
কিন্তু আমরা এরকম সত্যিকারের বন্ধু আমরা কোথায় পাই? পাওয়া যায় না খুব একটা। পেলে কিন্তু এটা খুব নারিশিং, একটা মানুষকে সমৃদ্ধ করতে পারে একজন বন্ধু। যেমন এই মুহূর্তে আমার মনে পড়ছে খলিল জিবরান আর মেরি হাস্কেলের বন্ধুত্ব। হ্যাঁ, গভীর বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ নিয়ে গভীর। জিবরানেরও হ্যাঁ, দারুণ একটা কবিতা জিবরান আছে। তো মেরি হাস্কেল না হলে এত দূর উঠতে পারতেন না, নিজেই বলেন যে মেরি তুমি না হলে এই আরবি ভাষার কবি রয়ে যেত। তুমি তো আমার জীবনে এত পরিবর্তন এনেছো, চিন্তা করতে পারা যাবে না। আপনার একটা বইও আছে মনে হয় হ্যাঁ, জিবরান জিবরান মেরি ওদের হাস্কেল। নিয়ে আমার 2-3টা বই আছে জিবরান নিয়ে। একটা আছে পরমা, জিবরান আর ওদের যে মানে মেরির যে অবদান সেটা নিয়ে, আরো 2জন নারীর অবদান সেই বইটার মধ্যে, পরমার নাম বইটা। আর আমি ওদের নিয়েও লিখেছি, ওদের চিঠিপত্র এবং ওদের যে অনেক কিছু নিয়ে আমার বই আছে মেরি হাস্কেল আর খলিল জিবরানের উপরে। আমি এখন খলিল বলছি, অনেকে বলে কালিল, রাইট? কালিল বলার কারণ হলো উনি যখন আমেরিকা যে স্কুলে ভর্তি হলেন তখন KAH হয়ে গেল নামটা, KHA হলো না, খা হলো না, KAH হয়ে গেল, ওই একটা এর গোলমালে হয়ে গেল চিরদিনের জন্য কালিল। কিন্তু আমি পড়ে দেখেছি যে উনি খলিল, ওনার বাবা খলিল, ওনার দাদা খলিল, খলিলটা ওনাদের বংশগত নেই, এখন কালিল হয়ে গেছে। আপনি ডিকেন্স অনুবাদ করেন, শেক্সপিয়ার অনুবাদ করেন, হেইডি আপনি অনুবাদ করেছেন, জোহানা স্পির। তো আপনার মানে একদিকে তো অনুবাদ করছেন, অন্যদিকে বিশ্ব সাহিত্যের এমন কোন লেখক কি আছে যে আপনাকে ভীষণ আলোড়িত করে, প্রভাবিত, বা আপনার লেখালেখিতে বাংলা সাহিত্যের, বিশ্ব আমি সাহিত্যের? ওই যে আরভিন স্টোনের লাস্ট ফর লাইফ, ও আরভিন স্টোনের লাস্ট ফর লাইফ তো আপনি অনুবাদ করেছেন, বিশাল ঢাউস। হ্যাঁ, ওই ঢাউস বই 450 পাতার, ভ্যান গগের জীবনী। ভ্যান গগের জীবনী, ওইটা আমি অনেক আগে পড়েছিলাম। পড়ে এই বইটা আমার ছিল যে একদিন আমি এটাকে অনুবাদ করব। তারপরে তো 3-4 বছর আগে আমি অনুবাদ করলাম। এরকম এই আমাকে খুব আলোড়িত করে, ওর জীবনীটা যেভাবে লিখেছেন আরভিন স্টোন আমাকে খুব আলোড়িত করে। সেটা তো একটা মুভিও হয়েছে। আমার গল্পে নাকি একটা টুইস্ট ইন দ্য টেল থাকে, এটা আমাকে শিখিয়েছেন রোয়াল্ড ডাল। রোয়াল্ড ডালের গল্পের শেষে একটা টুইস্ট ইন দ্য টেল অলওয়েজ, এমন একটা বাক্য দেবে পুরো জিনিস চেঞ্জ হয়ে গেল, পুরো জিনিস। মানে এইটা সাংঘাতিক। এটা আনিসুজ্জামান স্যার, আমি যখন শত গল্প লিখি তো স্যারকে দিয়েছিলাম রিভিউ করতে, তো স্যার বললো সালেহা তোমার প্রত্যেকটা গল্পে না একটা টুইস্ট ইন দ্য টেল দেখতে পাচ্ছি। আমি স্যার এটা রোয়াল্ড ডালের কাছ থেকে আমি শিখেছি, ও তো আমার খুব প্রিয়। তো ওর আমি মানে ওকে নিয়ে আমি অনেকটা কেমন করে শিখেছি অবচেতন ভাবে, কিন্তু প্রবাবলি বোধহয় ওর লেখা, ওর এই স্টাইলটা আমি গ্রহণ করেছি। আর আমি পিটার কারি অনুবাদ করেছি, ট্রু হিস্ট্রি অফ কেলি গ্যাং। বাপরে, পিটার কারি আমাকে যা খাটিয়েছে জানো কি জন্যে? পিটার কারি কোনো কমা দেয়নি, কারণ কেলি গ্যাং হচ্ছে এমন একটা বুশ রেঞ্জার, বনদস্যু, যে ক্লাস 3 পর্যন্ত পড়েছে, ও কমা শিখে নেই। হ্যাঁ, ও শুধু ফুল স্টপ, সব জায়গায় ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ, কমা সেখানে কমা দেয় নেই, অন্য পাংচুয়েশন নাই। পাংচুয়েশনের মধ্যে আমি দাড়ি দেখেছি আর এরমই, আর কিছু না, দাড়ি বেশিরভাগ, এই আর কি। তো আমি বললাম যে ইস, আমাকে এত খাটালো এই লোক। মানে মাই মাদার হ্যাজ গট, শি ইজ গোয়িং টু দ্য ভিলেজ with a basket full of chicks, chickens, and then utensils and plates and saucers and 10টা and এক লাইনের মধ্যে। এখন উনি বলছেন যে পিটার কারি বলছেন যে কেন নেট কেলি তো জানে না কমা, কি করে লিখবে কমা। তো এইটাই একটা জিনিস, এটা শিখিনি। আমি বলছি যে একজন বড় রাইটার কিভাবে স্বাধীনতা নেয়। আমরা যদি করতাম না, কি একটা বই লিখছে কোনো কমা নেই, পড়বো না, কিন্তু উনি তো পিটার কারি না। বাংলা সাহিত্যের কেউ আপনাকে? বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদের লেখা ভালো লাগতো, যদিও ওটা নিয়ে অনেক বিতর্ক আছে। তার লেখাটা ভালো লাগতো, একই পাতায় কান্না এবং হাসির ব্যাপারটা সকলে করতে পারে না। হুমায়ুন আহমেদ তো আপনাকে বই উৎসর্গ করেছেন। হ্যাঁ, বই উৎসর্গ করেছেন, এবং ওনার ওই যে একই পাতার মধ্যে যেটা বললাম, তুমি হাসবে এবং কাঁদবে এট দ্য সেম টাইম। এটা উনি কিন্তু কাঁদাতেও পারে, এটা কিন্তু সকলে জানে না, মনে করে উনি শুধু হাসায় মানুষকে। ওই যে একটা গল্প আছে না, জীবন যাপন, অসাধারণ গল্প। ওই যে বোনের বাড়িতে থাকতো ছেলেটা, আর দুলাভাইটা রাত্রে করে সিগারেট আনতে পাঠাতো, শেষ লাইনটা ওই যে সিগারেটটা ভেজে না, ভেজেনি, আমি ভিজে গেছি বুকের মধ্যে নিয়ে
সিগারেট ভেজে নি। বোনকে বলছি দরজা খুলে, আর সিগারেট ভেজলে তো আবার 2 থাপ্পড় মারবে। কারণ বললো না যে আমার দুলাভাই একটা খবিস জাতীয় মানুষ, ওই যে প্রথম ভাষাগুলো, বাক্যটাই ছিল আমার দুলাভাই একটা দুলাভাই একটা খবিস। খবিস জাতীয় মানুষ। জি জি। পেটাবে হয়তো রাত্রেবেলা ওয়াইফকে, সিগারেট ভিজে গেলে করো তোমার ভাই। ওর লেখা আমার ভালো লাগে। আর এখানে আর কার লেখা ভালো লাগে? আর তোমার লেখা আমি তোমাকে, তুমি আমার সামনে বসে না, না, আছো বলে বলছি আমারটা না। বলা যাবে না না, এখন। আমার ভালো লাগে। মোজাফফররা যে গল্প লিখছে ওটা ভালো লাগে, সকৃত নোমানের লেখাও ভালো লাগে। আর সেলিনা হোসেনের কিছু লেখা আমার ভালো লাগে। এখন তো উনি আর আপাতত বোধহয় লিখছেন না, এনিওয়ে। তো এরকম অনেকের লেখাই আমার ভালো লাগে। হ্যাঁ, সাদতকে ওই দিন কথা দিয়েছি যে ওর একটা বড় বই আমি পড়বো, কারণ আচ্ছা। আমি সাদতের জন্য হৃদয়ে একটু জায়গা রাখতে চাই। হ্যাঁ, মানে এইটাও একটা অদ্ভুত ব্যাপার আমি দেখেছি যে আপনি অনেক মহিরুদের সঙ্গে চলেছেন, তাদের স্নেহ ছায়া পেয়েছেন। আপনি আনিসুজ্জামান স্যারের কথা বলেছেন, প্রায় আমার মনির চৌধুরী মনির কথা চৌধুরী তো বলছেন। অসাধারণ একজন মানুষ। যেদিন বলতেন আমি একদম প্রিপেয়ার হয়ে আসিনি, সেই দিন হতো সবচেয়ে ভালো লেকচার, এত মজার, অসম্ভব সুন্দর। ওনার মতো তো কেউ, মানে আমি কাউকে দেখলাম না যে এইভাবে ক্লাস আটকে রাখে। যখন ক্লাসের সময় হতো আমরা যে ওনার পাঞ্জাবির খুঁড় ধরে বলতাম স্যার ক্লাস চলেন, যাবেন না, মানে অদ্ভুত ব্যাপার। আপনি তো আহমেদ শরীফ স্যারের সঙ্গে বোধহয় চর্যাপদ নিয়ে, হ্যাঁ, চর্যাপদ নিয়ে কথা বলেছি যে আমাদের বগুড়ার গ্রামে এখনো যে ভাষা মানে ওই রকম রয়ে গেছে। চর্যাপদে একটা লাইন, বিলায় ঘরত সন্ধ্যায়, মানে বিড়ালটি ঘরে গেল, এটা আমাদের ঘরত সন্ধ্যায়, সন্ধ্যায়। তো এইটা চর্যাপদে আছে, ঘরত সন্ধ্যায়। ঘরত, ঘরত কথাটা অনেকবার আছে। হ্যাঁ, ঘরত ভাত নাই, ঘরত নাহি হারি, নীতি আবেশী কি কি সব আছে না। তো দেখলাম যে তখন বললেন যে শরীফ স্যার বললেন কারণ হচ্ছে কি জানো, তোমাদের ওখানে নদী নাই, নদীতে করে নৌকায় করে যাবে অন্য লোকরা, তোমাদের ভাষাটাকে বদলে দিবে, এগুলো হয়নি বেশি। ওটা আদি অকৃত্রিম কিছু ভাষা আছে, সেই জন্য তোমার মনে হচ্ছে যে চর্যাপদের ভাষা ওখানে এখনো চলছে। না, এটা একটা বিস্ময়কর ব্যাপার আপা। আমি আমাদের আপনাকে দেখেছি অনেক সিনিয়রদের লেখা, আপনি হুমায়ুন আহমেদের কথা বললেন, আবার আপনি সাদাতের লেখাও পড়েন বা পড়তে চান, আমাদের লেখাও আপনি পড়েন, এবং ব্যক্তিগতভাবে আমি দেখেছি আপনি পড়ে ফোন করে বা সাক্ষাতে সেইটার একটা মানে একান্ত আমার খুব আলোচনা করেন, যে ভালো মন্দ দুটোই আপনি বলেন খুব আন্তরিকভাবে। তো সেই দিক থেকে আমি বলবো যে আপনার মতো একজন গুরুজন লেখক আমাদের জন্য আশীর্বাদ। থ্যাংক ইউ। আমি তো ওইভাবে বলি না, আমি চাই যে তরুণরা কি করছে। জি, তাই মনে হয় যে আমি কি তরুণদের থেকে অনেক দূরে আছি, যে না খুব বেশি দূরে নেই, কাছাকাছি। না না, আপনি চিরতরুণ আছেন এবং আমাদের লেখায় কি আমি কি ওল্ড ফ্যাশন না, তরুণরা যা করছে আমিও তাই, তো মোটামুটি আমরা একই রকম। মানে আমি নিজেকে ওল্ড ফ্যাশন বলবো না, বলতে রাজি না। আমরাও রাজি না। শুধু দর্শক, আমাদের সময়ের স্বল্পতা আছে, তো আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। তার আগে সালেহা আপার কাছ থেকে বিদায় নিব। আপা, আপনার চিরতারুণ্য, চিরবর্ণিল ফ্যাশনময় জীবন এবং সাহিত্যকর্ম আমরা প্রত্যাশা করি আপনার কাছ থেকে। 100 নয় আরো 100 বই আমরা চাই। সেটা আমি কথা দিতে পারছি না আরো 100 বই হবে কিনা, আমরা প্রত্যাশা করছি, আমরা দোয়া করছি, প্রার্থনা করছি আরো কিছু হবে ইনশাআল্লাহ, আরো কিছু বই হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু আমার ইন্টারভিউ করবার জন্য অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আজকে বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টক আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।